সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য অর্থনীতি দ্বিতীয় পত্রের এমসিকিউ সাজেশন তুলে ধরেছি এবং প্রথম পত্রের ভিডিওটা অলরেডি আপলোড করা হয়েছে। ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া একটি প্লেলিস্টে লিঙ্কটা দেওয়া আছে, সেখানে তোমরা অন্যান্য সাবজেক্টের ভিডিও তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো সরাসরি আমরা ক্লাসে চলে যাব, কারণ ভিডিওটা একটু বড় হবে, কারণ অনেক গুরুত্বপূর্ণ সাজেশন এবং ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো আমার সাজেশনে তুলে ধরা হয়েছে। ইনশাল্লাহ এই সাজেশনটা তোমরা ফলো করলে ইনশাল্লাহ তোমাদের 100% কমন করে যাবে এবং 30-30টা এমসিকিউ কীভাবে তোমরা কমন ফেলবা সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই বন্ধুরা, চলো সরাসরি ক্লাসে চলে যাওয়া যাক। আমরা সিলেবাস অনুযায়ী কিন্তু সাজেশনটা তুলে ধরছি। প্রথমে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি, এই অধ্যায়টা আমরা দেখব। প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি? প্রধান খাত হচ্ছে কৃষি। কৃষিখাতে বাংলাদেশের মোট কর্মসংস্থানের শতকরা কত ভাগ? প্রায় 40 ভাগ, অর্থাৎ 40% কিন্তু কৃষিখাতে বাংলাদেশের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে। কৃষির প্রাথমিক উপাদান কোনটি? উপাদান হচ্ছে জমি। কৃষিখাতে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রধান উপায় কি? আধুনিক প্রযুক্তির ব্যবহার। বাংলাদেশের কৃষি ব্যবস্থা কিসের উপর নির্ভরশীল? প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। বাংলাদেশের কৃষি ব্যবস্থা কোন ধরনের? প্রথাগত কৃষি। কৃষিখাতে উৎপাদনশীলতা কম হওয়ার একটি প্রধান কারণ কি? প্রাচীন প্রযুক্তির ব্যবহার। সবজি উৎপাদনে বাংলাদেশের প্রধান অঞ্চল কোনটি? যশোর। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য কোনটি? ধান। সেচ ব্যবস্থার উন্নয়নে সবচেয়ে বেশি ব্যবহৃত যন্ত্র কোনটি? সেলো মেশিন হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেলো মেশিনটা সেচ ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশে। কৃষি সম্প্রসারণের মাধ্যমে কি অর্জিত হয়? কৃষকের জ্ঞান বৃদ্ধি হয়। বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? 80 লাখ হেক্টর। ধানের উৎপাদন মৌসুম কতটি? 3টা মৌসুম। আমন ধান সাধারণত কোন মৌসুমে উৎপাদিত হয়? জুলাই থেকে নভেম্বরের মধ্যে কিন্তু তোমার আমন ধানের মৌসুমটা উৎপাদিত হয়। সেচ নির্ভর কৃষি কিসে সহায়তা করে? ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। বাংলাদেশের কৃষি উৎপাদন কোন ধরনের বাজারে বিক্রি হয়? স্থানীয় বাজারে। কৃষি ঋণ প্রধানত কে প্রদান করে? কৃষি ঋণ দেয় হচ্ছে কৃষি ব্যাংক। ফসল বৈচিত্র্য বৃদ্ধির মাধ্যমে কি অর্জন করা সম্ভব? কৃষির স্থায়িত্ব। সবজি উৎপাদনে কোন জেলাটি অগ্রণী? যশোর জেলা। যশোর জেলায় প্রচুর পরিমাণে সবজি উৎপাদন করা হয়। হাইব্রিড ধানের অন্যতম সুবিধা হচ্ছে উৎপাদন বেশি। কৃষিজ প্রযুক্তির মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? উন্নত বীজ। অপশনগুলোর মধ্যে উন্নত বীজ হচ্ছে যুক্তিসঙ্গত। কৃষি পণ্যের দাম নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? সরবরাহ এবং চাহিদা। কৃষিতে আধুনিকীকরণ বলতে কি বোঝায়? যন্ত্র ও প্রযুক্তির ব্যবহার। কৃষি পণ্যের মূল্য হ্রাস পেলে কৃষকের কি হয়? লোকসান হয়। কোন খাত বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় মুখ্য ভূমিকা রাখে? কৃষি। কৃষি বিপণনের প্রধান সমস্যা কোনটা? মধ্যস্থভোগী হচ্ছে সবচেয়ে বড় একটা সমস্যা। বাংলাদেশের কৃষিতে শ্রমের প্রাধান্য হচ্ছে শ্রমঘন। কৃষিখাতে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কি? উৎপাদন হ্রাস। কৃষি উৎপাদন খরচে প্রধান উৎপাদন কোনটি? সেচ ও বীজ। ধান উৎপাদনের বাংলাদেশের কততম স্থানে রয়েছে? ধান উৎপাদনে বাংলাদেশ 4র্থ স্থানে রয়েছে। কৃষিনীতি ঘোষণার উদ্দেশ্য কি? কৃষির টেকসই উন্নয়ন। কৃষিতে গ্রিন রেভলিউশনের মূল লক্ষ্য কি? খাদ্য উৎপাদন বৃদ্ধি। কৃষি উৎপাদনের মৌসুমী বৈচিত্র্য কোনটি উপর নির্ভর করে? কৃষি উৎপাদনের মৌসুমী বৈচিত্র্য আবহাওয়ার উপর নির্ভর করে। কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেলে কি হয়? কৃষক নিরুৎসাহিত হয়। বাংলাদেশে কৃষির প্রধান চ্যালেঞ্জ কি? জলবায়ু পরিবর্তন। সারের মূল্য বৃদ্ধি পেলে কি হয়? উৎপাদন খরচ বাড়ে। বাংলাদেশের কৃষি ফসলের মধ্যে অর্থকরী ফসল কোনটি? পাট। কৃষিতে বীমা চালুর উদ্দেশ্য কি? ঝুঁকি হ্রাস। মৎস্য খাত কোন খাতের অন্তর্ভুক্ত? কৃষি খাতের অন্তর্ভুক্ত। কৃষিতে যান্ত্রিকীকরণের ফলে কি হয়? উৎপাদন বৃদ্ধি হয়। এবার আমরা তৃতীয় অধ্যায় থেকে বাংলাদেশের শিল্প, এই অধ্যায়টা থেকে আরো গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব, যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। শিল্প খাতের মধ্যে কোনটি বৃহৎ শিল্প? পাটকল। শিল্প কি? শিল্প হচ্ছে পণ্য ও সেবা উৎপাদনের একটি কার্যক্রম। কোনটি কুটির শিল্পের উদাহরণ? অপশনগুলোর মধ্যে নকশি কাঁথা এটি একটি কুটির শিল্প। তো বন্ধুরা, কুটির শিল্পের উদাহরণগুলো তোমরা পড়ে ফেলবা এবং কোনগুলো কুটির শিল্প,
কোনগুলো বস্ত্রশিল্প, হস্তশিল্প, সেগুলো পড়লে তোমাদের কিন্তু 100-এ 100 একটা এমসিকিউ কমন পড়ে যাবে। তো অপশনের মধ্যে আমাদের এই অপশনে আছে নকশিকাঁথা। তো পরীক্ষার অপশনে কিন্তু নকশিকাঁথা যদি না থাকে তখন তোমরা কি করবে? এই জন্য কুটির শিল্পের উদাহরণগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? তাহলে কিন্তু একটা এমসিকিউ তোমাদের কমন পড়ে যাবে, ঠিক আছে? যদি প্রশ্নটা ঘুরে ফিরে আসে তারপরে তোমরা আনসার করতে পারবে ইনশাআল্লাহ। ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝায়? স্বল্প পুঁজি ও শ্রমনির্ভর শিল্প। বাংলাদেশের শিল্পায়নের সূচনা ঘটে কোন আমলে? পাকিস্তান আমল থেকে। বর্তমানে শিল্প খাতের জাতীয় আয়ে অবদান কত? বর্তমানে শিল্প খাতের জাতীয় আয়ে অবদান হচ্ছে 35%, 35%। পাট শিল্প কোন ধরনের শিল্প? কৃষি নির্ভর একটি শিল্প। দেশের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? নারায়ণগঞ্জ জেলায়। রপ্তানিমুখী প্রধান শিল্প কোনটি? গার্মেন্টস শিল্প। গার্মেন্টস শিল্প প্রধানত কী ধরনের শিল্প? এটা হচ্ছে একটি শ্রমনির্ভর শিল্প। কুটির শিল্পের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পারিবারিকভাবে পরিচালিত হয়। বাংলাদেশের শিল্পায়নের প্রধান বাধা কোনটি? দক্ষ জনবলের অভাব। শিল্পায়নের মাধ্যমে কী অর্জিত হয়? কর্মসংস্থান সৃষ্টি হয়। কৃষির মাধ্যমে শিল্প খাতে বিনিয়োগ বাড়ানো যায় নীতিগত সহায়তায়। শিল্পায়নের একটি সামাজিক সুবিধা কী? দারিদ্র্য হ্রাস। বাংলাদেশে রপ্তানিযোগ্য প্রধান শিল্পপণ্য হচ্ছে তৈরি পোশাক। শিল্পায়নের মাধ্যমে আয় বৈষম্য কেমন হয়? নিরপেক্ষ থাকে। কোনটি রপ্তানি নির্ভর শিল্প নয়? এখানে রপ্তানিমুখী শিল্প হচ্ছে গার্মেন্টস, চামড়া, হস্তশিল্প। এই শিল্পগুলো কিন্তু রপ্তানি হয় দেশের বাজার থেকে, কিন্তু বিদেশের বাজারে এগুলো পাড়ি জমায়। কিন্তু ইট ভাটা এটা রপ্তানিমুখী কোনো শিল্প নয়, ঠিক আছে? এই জন্য তোমাদেরকে কিন্তু এই শিল্পগুলোর উদাহরণ ভালো করে পড়তে হবে। তো দেখা যাবে যে উদাহরণগুলোর ভিতর থেকে 3-4টা এমসিকিউ তো অনায়াসে থাকবে। অর্থনীতিতে শিল্প খাত কিসে সহায়তা করে? বহুমুখীকরণে কিন্তু সহায়তা করে থাকে। অর্থনৈতিক উন্নয়নে শিল্প খাত কেমন ভূমিকা রাখে? মুখ্য ভূমিকা রাখে। কোন শিল্প পরিবেশ দূষণে বেশি অবদান রাখে? ট্যানারি শিল্প। বাংলাদেশের শিল্পনীতির মূল লক্ষ্য কি? টেকসই শিল্প উন্নয়ন। বাড়ি শিল্প বলতে কি বোঝায়? বড় মেশিন ভিত্তিক শিল্প। শিল্পায়নে সরকার কিভাবে সহায়তা করে? নীতিগত সহায়তা। কোনটি বাংলাদেশে নব উদ্যম শিল্প? আইটি শিল্প। শিল্প খাতকে উৎসাহিত করতে সরকার কি দেয়? সরকার ভর্তুকি প্রদান করে থাকে। শিল্পায়নের ফলে আমদানি নির্ভরতা কিভাবে প্রভাবিত হয়? হ্রাস পেয়ে যায়, ঠিক আছে? অনেকটা কি হয়? নির্মুখী হয়। শিল্পায়নের ফলে আমদানি নির্ভরতা তোমার হ্রাস পায়। কোনটি বাংলাদেশের দ্রুত বর্ধনশীল শিল্প? অপশনগুলোর মধ্যে তৈরি পোশাক হচ্ছে দ্রুত বর্ধনশীল শিল্প। শিল্পায়নের অন্যতম প্রতিবন্ধকতা কি? জ্বালানি সংকট। তৈরি পোশাক শিল্প প্রধানত কোথায় অবস্থিত হয়? কোথায় অবস্থিত? ঢাকায়। তৈরি পোশাক শিল্প অর্থাৎ গার্মেন্টস, বেশিরভাগ গার্মেন্টস কিন্তু ঢাকাতে অবস্থিত। পাটকে বলা হয় সোনালী হাঁস। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন্স এবং অনেকবার আসতে দেখা গেছে। শিল্প খাতে নারীর অংশগ্রহণ বেশি কোন শিল্পে? গার্মেন্টস শিল্পে। শিল্পের মাধ্যমে জাতীয় আয় কি হয়? জাতীয় আয় শিল্পের মাধ্যমে বৃদ্ধি পায়। বাংলাদেশে আইটি শিল্পের সম্প্রসারণ কোথায় বেশি? শহরের দিকে আইটি শিল্পটা। শিল্পায়নের প্রধান উপাদান কোনটি? পুঁজি। শিল্প স্থাপনে কোনটি বেশি প্রভাব ফেলে? কাঁচামাল সরবরাহ। কুটির শিল্প ব্যবহৃত কাঁচামাল কেমন হয়? স্থানীয়। বাংলাদেশের প্রধান চামড়া উৎপাদন এলাকা কোনটি? ঢাকা। শিল্প খাতে কর্মসংস্থানের হার কিভাবে পরিবর্তন হচ্ছে? হ্রাস পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, অপরিবর্তিত নাকি সংকুচিত? তো শিল্প খাতে কর্মসংস্থানের হার দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। শিল্প খাতের বিকাশে কোনটি সবচেয়ে জরুরি? দক্ষ মানব সম্পদ। এটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি। এবার আমরা চতুর্থ অধ্যায় জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান, এখান থেকে ইম্পর্টেন্ট এবং যেগুলো আমাদের বোর্ড পরীক্ষা আসতে পারে সেই ধরনের এমসিকিউগুলো আমরা কমন উপযোগী এমসিকিউগুলো এবার এক নজরে দেখে নেব। জনসংখ্যা বলতে কি বোঝায়? জনসংখ্যা বলতে বোঝায় নির্দিষ্ট এলাকার মোট জনগণ। জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করা হয় কিভাবে? শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে। মানব সম্পদ কি? মানব সম্পদ হচ্ছে শিক্ষিত, দক্ষ ও কর্মক্ষম জনগণ। কর্মক্ষম জনসংখ্যা সাধারণত কোন বয়সীমার মধ্যে থাকে? তোমার 15 থেকে 64 বছর এই বয়সীমার মধ্যে কিন্তু থাকে। কর্মক্ষম জনসংখ্যা সাধারণত কোন বয়সীমার মধ্যে থাকে? এই প্রশ্নটা আসলে আমরা ম্যাক্সিমাম কি করি? তোমার 20 থেকে 50 বা 18 থেকে 35 এই অপশনগুলো দিয়ে থাকি। কিন্তু জনসংখ্যা সাধারণত
15 থেকে শুরু করে 64 বছর এই বয়সসীমার মধ্যেই কিন্তু থাকে। কোনটি আত্মকর্মসংস্থানের উদাহরণ? নিজস্ব ক্ষুদ্র ব্যবস্থা। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কেমন? সবচেয়ে বেশি। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কি? বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে জন্মহার বেশি। জনসংখ্যা বেশি হলে কি হয়? কর্মসংস্থানের চাপ বাড়ে। ঠিক আছে? জনসংখ্যা বেশি হলে কর্মসংস্থানের চাপ পড়ে যায়। আত্মকর্মসংস্থানের মূল সুবিধা কি? স্বাধীনতা ও উদ্যোগ গ্রহণ। মানব সম্পদ গঠনের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ। কর্মসংস্থানের অন্যতম উপায় হচ্ছে কারিগরি প্রশিক্ষণ। জনসংখ্যাকে সম্পদের রূপান্তরের পূর্ব শর্ত হচ্ছে মানব সম্পদের রূপান্তর। জনসংখ্যা বেশি হলে কোনটি ঘটে? জীবনযাত্রার মান কমে যায়। মানব সম্পদের বৈশিষ্ট্য কি? সচেতন ও প্রশিক্ষিত। বাংলাদেশের আত্মকর্মসংস্থান বাড়ানোর প্রধান কৌশল কি? ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন। কোনটি মানব সম্পদ নয়? অবৈধ মাদক ব্যবসায়ী। মানব সম্পদ উন্নয়নের প্রধান জন্য প্রাথমিক শর্ত কি? শিক্ষা। আত্মকর্মসংস্থানের পরিণতি কি হতে পারে? বেকারত্ব হ্রাস। আত্মকর্মসংস্থান বলতে কি বোঝায়? সরকারি চাকরি। প্রশিক্ষণপ্রাপ্ত জনগণকে কি বলা হয়? প্রশিক্ষণপ্রাপ্ত জনগণকে বলা হয় দক্ষ মানব সম্পদ। বন্ধুরা, এরপরে তোমাদেরকে একটা কথা বলি, খুব মনোযোগ সহকারে শোনো। তো তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অনেকে আছে ভিডিওটা দেখতেছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো নাই। তো আশা করব তুমি এই মুহূর্তে যে ভিডিওটি দেখতেছো তুমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, এটা আমি অনেক খুশি হব। তো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তার বিনিময়ে তো আমি তোমাদের থেকে কিছু প্রাপ্য। তো দেখো, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা এর একটা অংশ হও। আশা করব তোমরা প্রত্যেকে এই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। তো বন্ধুরা, প্রত্যেকের কাছে একটাই দাবি থাকবে যে তোমরা অবশ্যই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো আমি তোমার থেকে আশাবাদী যে তুমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? এবং পরবর্তী ভিডিও দেখতে হলেও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ যখন আমরা ভিডিওগুলো আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যদি তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাই দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি একটি লাইক দাও এবং বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করো। এবং ভিডিওতে কোন কোন অসুবিধা তোমার মনে হচ্ছে, যে অসুবিধাগুলোর কারণে সমস্যা হতে পারে বা কী ধরনের ভিডিও তুমি চাও, অবশ্যই তুমি কমেন্টে জানিয়ে দাও যে এই ধরনের ভিডিও তোমার প্রয়োজন। তো তোমার কমেন্টের উপর ভিত্তি করে একটি নেক্সট ভিডিও আসবে, তাই অবশ্যই কমেন্ট করতে বলবে না, ঠিক আছে? এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে। তো বন্ধুরা, বাংলাদেশের যুব বেকারত্বের একটি সমাধান কি? তো আত্মকর্মসংস্থান হচ্ছে যুব অর্থাৎ যুবকদের বেকারত্বের সমাধানের একটি উপায়। তো এভাবে কিন্তু আত্মকর্মসংস্থান স্বনির্ভরতার ফলে নিজ উদ্যোগে একটি কর্মসংস্থান সৃষ্টি করার ফলে কিন্তু বেকারত্ব দূর হতে পারে। তো এই বেকারত্ব নিয়ে কিন্তু আত্মকর্মসংস্থানমূলক অনেক প্রশ্ন কিন্তু আসতে দেখা যায়। ইভেন কি তোমার সৃজনশীলেই কিন্তু তুমি এ থেকে অনেক প্রশ্ন তুমি লিখতে পারবা, ঠিক আছে? এই অধ্যায়টা খুব ভালো করে পড়ে নিও। বাংলাদেশের যুব বেকারত্বের একটি সমাধান হচ্ছে আত্মকর্মসংস্থান। অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কি? চাপে পরিকাঠামো। মানব সম্পদ ও শ্রমশক্তির মধ্যে পার্থক্য কি? মানব সম্পদ দক্ষ, শ্রমশক্তি হচ্ছে অদক্ষ। বাংলাদেশের অর্থনীতিতে কোন জনসংখ্যা সবচেয়ে বেশি অবদান রাখে? কর্মক্ষম জনগণ। আত্মকর্মসংস্থানের ফলে কি বাড়ে? আয় বাড়ে। বাংলাদেশের অধিক জনসংখ্যার ফলে কোন খাতে চাপ বাড়ে? স্বাস্থ্য ও শিক্ষা খাতে। কোন খাতে জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করা সহজ? ক্ষুদ্র ও কুটির শিল্প। একজন প্রশিক্ষিত মানুষ কি ধরনের সম্পদ? মানব সম্পদ। আত্মকর্মসংস্থান গড়ে তোলার জন্য কোনটি জরুরি? উদ্যোগ ও প্রশিক্ষণ। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের উপায় কি? পরিবার পরিকল্পনা। কোনটি দক্ষ মানব সম্পদের বৈশিষ্ট্য? উৎপাদনশীলতা। বাংলাদেশের আত্মকর্মসংস্থানের প্রধান প্রতিবন্ধকতা কি? পুঁজি ও প্রশিক্ষণের অভাব। কর্মসংস্থানের উপর জনসংখ্যার প্রভাব কেমন? চাপ পড়ে। কোনটি মানব সম্পদের উন্নয়নের প্রতিবন্ধকতা? শিক্ষার অভাব। কোন ধরনের শিক্ষা মানব সম্পদে বেশি সহায়ক? কারিগরি শিক্ষা। আত্মকর্মসংস্থান কিভাবে অর্থনীতিতে অবদান রাখে? কর্মসংস্থান সৃষ্টি করে। বাংলাদেশে আত্মকর্মসংস্থানে নারীর অংশগ্রহণ কোথায় বেশি? পোশাক শিল্পে। অধিক জনসংখ্যার ফলে কি হয়? সম্পদের উপর চাপ বাড়ে। আত্মকর্মসংস্থানের উদ্যোক্তার প্রধান গুণ কি? উদ্ভাবনী শক্তি। আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন উদ্যোগ ও আত্মবিশ্বাস। এবার আমরা সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি থেকে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় বোর্ড পরীক্ষায় আসে এ ধরনের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। তো মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়? মুদ্রাস্ফীতি বলতে বোঝায় হচ্ছে সাধারণ দামের স্তরের ধারাবাহিক বৃদ্ধি। বন্ধুরা, ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউর একটি কমন উপযোগী প্রশ্ন, যেটা তোমাদেরকে বলবো যে যে অধ্যায়ের নামটা আছে সেই নাম অনুযায়ী কিন্তু তোমার একটা প্রশ্ন অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো, মুদ্রাস্ফীতি কি? এই প্রশ্নটা কিন্তু তোমাদের সৃজনশীলের ক নাম্বারে জ্ঞানমূলক প্রশ্নও থাকতে পারে কি পারে না? অবশ্যই পারে। শিল্প কি? এ ধরনের প্রশ্ন কিন্তু থাকবে,
ঠিক আছে? তার জন্য অবশ্যই তোমাদের যে অধ্যায়ভিত্তিক যে নামটা আছে সেই নাম অনুযায়ী যে প্রশ্নটা আছে সেটা তোমরা অবশ্যই পড়ে ফেলবা এবং মুখস্থ করে ফেলবা। তাহলে কিন্তু একটা এমসিকিউ তোমার কমন, ঠিক আছে? যদি তোমার 5টা সিলেবাসে যদি 5টা অধ্যায় থাকে তাহলে 5টা, যদি 7টা অধ্যায় থাকে তাহলে 7টা এমসিকিউ তোমার জন্য বা সৃজনশীলের ক নাম্বারে জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমার কমন পড়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো সাজেশনটা? তো বন্ধুরা, মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়? সাধারণ দামের স্তরের ধারাবাহিক বৃদ্ধি। কোন কারণে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়? অর্থনীতিতে অতিরিক্ত অর্থ সরবরাহ। মুদ্রাস্ফীতির আরেকটি নাম হচ্ছে দামের বৃদ্ধি। মুদ্রাস্ফীতির প্রধান কারণ কি? অর্থের চাহিদা এবং সরবরাহের ভারসাম্যহীনতা। মুদ্রাস্ফীতি নিরূপণের জন্য কোন সূচক ব্যবহৃত হয়? মূল্য সূচক অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এটা কিন্তু সিপিআই, এটা তোমার মূল্য সূচক কিন্তু ব্যবহৃত হয়, ঠিক আছে? মুদ্রাস্ফীতির হ্রাস করার জন্য সরকার কোন নীতি গ্রহণ করে? সংকুচন নীতি। মুদ্রাস্ফীতির প্রকারভেদ কয়টা? বন্ধুরা, 3টা প্রকারভেদ আছে কিন্তু মুদ্রাস্ফীতিতে। নিচের কোনটি মুদ্রাস্ফীতির একটি ধরন? তোমার চাহিদা চাপিত মুদ্রাস্ফীতি, এটা একটা ধরন। চাহিদা চাপিত মুদ্রাস্ফীতি কিভাবে হয়? চাহিদা সরবরাহের চেয়ে বেশি হলে তখন এটা ঘটে। মুদ্রাস্ফীতি চাপিত মূল্যস্ফীতি চাপিত মুদ্রাস্ফীতি কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমার ক নাম্বারে জ্ঞানমূলকে থাকতে পারে। উৎপাদন ব্যয়ের বৃদ্ধির কারণে দাম বেড়ে যাওয়া, ঠিক আছে? এর চেয়ে আরো সুন্দর সুন্দর সংজ্ঞা আছে, সেগুলো তোমরা অবশ্যই শিখে নিও। তাহলে কিন্তু তোমাদের ক নাম্বারে জ্ঞানমূলকে দেখতে পারবা সৃজনশীলে, ঠিক আছে? মুদ্রাস্ফীতি ও মূল্যস্ফীতির মধ্যে পার্থক্য কি? মুদ্রাস্ফীতি সাধারণত সাধারণ দামের বৃদ্ধি, আর মূল্যস্ফীতি হচ্ছে দামের বৃদ্ধির একটা কারণ, ঠিক আছে? এরকম পার্থক্য কিন্তু অনেক সময় আসে, ঠিক আছে? আসে মানে কি? অবশ্যই আসে। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে কোন খাত সবচেয়ে বেশি প্রভাবিত হয়? ভোক্তা। মুদ্রাস্ফীতির জন্য দায়ী কোন নীতি? বিস্তারমূলক আর্থিক নীতি। মুদ্রাস্ফীতি সাধারণত কোন অর্থনীতি বেশি দেখা যায়? তোমার উষ্ণমণ্ডলীয় দেশগুলোর অর্থনীতিতে। নিম্নলিখিত কোনটি মুদ্রাস্ফীতির বৃদ্ধির লক্ষণ নয়? দামের পতন। মুদ্রাস্ফীতি বৃদ্ধির ফলে সাধারণত কি হয়? ক্রয় ক্ষমতা হ্রাস পায়, কমে যায়। কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়? মুদ্রাস্ফীতি রোধে মুদ্রানীতি কঠোর করা। মুদ্রানীতির কারণে কোন খাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়? ভোক্তা। এই খাতটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে বেকারত্বের কি অবস্থা হয়? বেকারত্ব অবশ্যই বেড়ে যায়। নিচের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করে? সুদের হার বৃদ্ধি, ঠিক আছে? মুদ্রাস্ফীতি বৃদ্ধির ফলে কোন খাতের ব্যয় বাড়ে? তোমার ব্যয় বাড়ে। মুদ্রাস্ফীতি বৃদ্ধির ফলে কোন খাতের ব্যয় বাড়ে? খাতের ব্যয় বাড়ে। মুদ্রাস্ফীতি অর্থনীতির কোন দিককে সবচেয়ে বেশি প্রভাবিত করে? তোমার ক্রয় ক্ষমতাকে প্রভাবিত করে। মুদ্রাস্ফীতি চাপিত মুদ্রাস্ফীতি সাধারণত মূল্যস্ফীতি, ঠিক আছে? মূল্যস্ফীতি চাপিত মুদ্রাস্ফীতি সাধারণত কেন হয়? উৎপাদন খরচ বৃদ্ধির কারণে। মুদ্রাস্ফীতি কমাতে কি ধরনের মুদ্রানীতি গ্রহণ করা হয়? সংকোচনমূলক। মুদ্রাস্ফীতি বৃদ্ধির জন্য কোনটি দায়ী? অতিরিক্ত অর্থ সরবরাহ। কোন পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি দ্রুত বৃদ্ধি পায়? তোমার অর্থ সরবরাহ বেড়ে গেলে। মূল্যস্ফীতি হলে ব্যাংক সুদের হার কেমন থাকে? বৃদ্ধি পায়। কি হয়? বেড়ে যায়। নিচের কোনটি মুদ্রাস্ফীতির নেতিবাচক প্রভাব? দরিদ্র জনগণের জীবনমান খারাপ হওয়া। মুদ্রাস্ফীতি কিভাবে অর্থনীতিতে প্রভাব ফেলে? ক্রয় ক্ষমতা কমায়। মুদ্রাস্ফীতি হলে বিনিয়োগ কেমন হয়? কমে যায়। মুদ্রাস্ফীতির কারণ হিসেবে কোনটিকে দেখা হয় না? এখানে মূল্যপতন, এটাকে কিন্তু দেখা হয় না। মূল্যস্ফীতির কারণে কোনটি ঘটে? পণ্যের মূল্য বৃদ্ধি পায়। মুদ্রাস্ফীতির প্রভাব কমানোর জন্য সরকারের করণীয় কি? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ নীতি গ্রহণ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন নীতি বেশি কার্যকর? সংকোচনমূলক আর্থিক নীতি। মুদ্রাস্ফীতি বেশি হলে ব্যাংকের ঋণ সরবরাহ কেমন হয়? হ্রাস পায়। কোনটি মুদ্রাস্ফীতির মূল্য বৈশিষ্ট্য নয়? পণ্যের অধিক সরবরাহ কিন্তু এটার একটা বৈশিষ্ট্য নয়। তো মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য এখানে কোনগুলা? দাম বৃদ্ধি পায়, ক্রয় ক্ষমতা হ্রাস পায়, অর্থমূল্যের পতন হয়, এগুলো কিন্তু মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য। তো মূল্যস্ফীতির বৈশিষ্ট্য কোনগুলা সেগুলো তোমরা অবশ্যই পড়ে নিও, ভালো করে পড়ে নিলে তোমাদের কিন্তু প্রশ্ন ঘুরে ফিরে আসুক বা অপশনে উল্টাপাল্টা থাকুক, তুমি কিন্তু সঠিক অপশনটাই তুমি সিলেক্ট করতে পারবে। তার জন্য অবশ্যই তোমাদেরকে একটা সাজেশন দিব, সেটা হচ্ছে তোমাদের বোর্ড বইটা ভালো করে পড়তে হবে। এবং আমার এখানে সাজেশনগুলো কিন্তু ম্যাক্সিমাম সবগুলোই কিন্তু বর্ণনামূলক, বহুপদী প্রশ্ন কিন্তু নাই। উদ্দীপক দেওয়া আছে, সেই অনুযায়ী একটা প্রশ্ন তৈরি, এরকম তো আর নাই। তো এই ধরনের প্রশ্ন তোমরা কোথায় পাবে? তোমাদেরকে 1 নম্বরে পড়তে হবে বুট কোশ্চেন পড়তে হবে,
ঠিক আছে? বহুপদী প্রশ্নগুলোর জন্য তোমাদের বুট বইটা ভালো করে পড়তে হবে এবং তোমাদের যে গাইড বই আছে সেখান থেকেও যে ইম্পর্টেন্ট অনেক উদাহরণস্বরূপ অনেক প্রশ্ন আছে, সেগুলো তোমরা অ্যানালাইজ করবা, বুট বইয়ের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবা। তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন যেভাবে আসুক না কেন, ঠিক আছে, যেভাবে প্রশ্ন করুক না কেন তুমি আনসার করতে পারবে। এই সাজেশনটা অবশ্যই ফলো করলে তোমরা 30-30 MCকিউ পাওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে? তোমরা এটা কিন্তু অবশ্যই ফলো করো। যাই হোক বন্ধুরা, পরের প্রশ্নগুলো দেখবো আমরা। মুদ্রাস্ফীতি কবে সবচেয়ে বেশি ক্ষতিকর? মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে উচ্চ বেকারত্বের সময়, ঠিক আছে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সাধারণত সরকার কি করে? সুদের হার বৃদ্ধি করে। মুদ্রাস্ফীতি ও বেকারত্ব একই সাথে বৃদ্ধি পেলে তাকে কি বলা হয়? তোমার বলা হয় এটাকে স্ট্যাগফ্লেশন বলে। স্ট্যাগফ্লেশন, যেটা হচ্ছে তোমার মুদ্রাস্ফীতি আর বেকারত্ব তোমার একসাথে বৃদ্ধি পায়, তখনই কিন্তু এই স্ট্যাগফ্লেশনটা ঘটে যায়, ঠিক আছে? মুদ্রাস্ফীতির ফলে কোন খাতে ঋণের মূল্য হ্রাস পায়? কোন খাতে? ব্যক্তিগত ঋণ, এই খাতে কিন্তু ঋণের মূল্য কমে যায়। এবার আমরা অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য, এখান থেকে ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। আন্তর্জাতিক বাণিজ্যের অর্থ কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ক নম্বর জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যের কি বা এর অর্থ হচ্ছে দেশের মধ্যে ও দেশের বাইরে পণ্য ও সেবার বিনিময়। আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান উদ্দেশ্য কি? বৈদেশিক মুদ্রা আয় এবং পণ্যের চাহিদা পূরণ। বাণিজ্যের প্রধান মাধ্যম কি? রপ্তানি ও আমদানি। আমদানি বলতে কি বোঝায়? বিদেশ থেকে পণ্য ক্রয়। রপ্তানি বলতে কি বোঝায়? দেশের পণ্য বিদেশে বিক্রি করা হচ্ছে রপ্তানি। তো রপ্তানি কাকে বলে, আমদানি কাকে বলে, এই সংজ্ঞাগুলো দুটো কিন্তু ভালো করে মুখস্থ করে নিও, তাহলে কিন্তু তোমরা ক নাম্বারে জ্ঞানমূলক প্রশ্ন সহকারে অনেক কিছু তোমরা অনেক সৃজনশীলের ভিতরে অনেক কিছু লিখতে পারবা, ঠিক আছে? তো আমদানি রপ্তানি এগুলো ভালো করে পড়ে নাও। কোনটি আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা নয়? দেশীয় শিল্পের সম্পূর্ণ ক্ষতি। বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কি? প্রস্তুতকৃত পোশাক। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষতিকর দিক কি? দেশীয় শিল্পের প্রতিযোগিতায় ক্ষতি। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে দেশ কি লাভ করে? পণ্যের অভাব পূরণ ও বৈদেশিক মুদ্রা অর্জন। কোন নীতির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করা হয় না? কোন নীতির মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করা হয়? বাণিজ্য নীতির মাধ্যমে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করা হয়। আন্তর্জাতিক বাণিজ্যে ট্যারিফের অর্থ কি? আমদানিতে সরকার কর্তৃক আরোপিত শুল্ক। কাস্টম ডিউটির অর্থ কি? আমদানির কর, ঠিক আছে? এটা হচ্ছে কাস্টম ডিউটির। আন্তর্জাতিক বাণিজ্যে ফ্রি ট্রেড বলতে কি বোঝায়? ফ্রি ট্রেড বলতে বোঝায় কোনো শুল্ক বা বাধাহীন বাণিজ্য। বাংলাদেশের প্রধান আমদানি পণ্য কি? তেল ও বিদ্যুৎ উপকরণ, এগুলো হচ্ছে বাংলাদেশের প্রধান আমদানিকৃত পণ্য। বাণিজ্যে বিপরীত লাভের নীতি কি বোঝায়? বাণিজ্যে বিপরীত লাভের নীতি বোঝায় এক দেশ যা উৎপাদনে কম খরচ করে সেটাই বেশি লাভবান হয়। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে দেশ কি পায়? বিদেশে প্রযুক্তি ও পুঁজি পায়। বৈদেশিক বিনিয়োগ বলতে কি বোঝায়? বিদেশ থেকে দেশের অর্থ বিনিয়োগ। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ? WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা, এই প্রতিষ্ঠানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য। WTO এর পুনরূপ আগে বলে দিয়েছি যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বানানটা ভালো করে দেখে নাও, কারণ বানান একটু 19-20 হলেই কিন্তু তোমার একটা নাম্বার চলে যাবে। এই ধরনের পূর্ণরূপ যেগুলো আছে, এই পূর্ণরূপগুলো কিন্তু তোমরা ভালো করে খাতায় নোট করে নিও। তো 8-10টা পূর্ণরূপ তোমরা পেতে পারো তোমাদের বুট বইয়ে, সেগুলো সবগুলো কিন্তু ভালো করে বানান সহকারে দেখে নিও, তাহলে কিন্তু তোমাদের ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন সৃজনশীলের জন্য এবং এমসিকিউ কিন্তু এমসিকিউ থাকবে এবং সৃজনশীল তো থাকতে পারে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা পূর্ণরূপগুলো ভালো করে দেখে নিও। আন্তর্জাতিক বাণিজ্যের বাধা স্বরূপ কি? শুল্ক ও কোটা। বন্ধুরা, আমার সাজেশনটা হচ্ছে এরকম যে এই ক্যাটাগরির প্রশ্ন তোমাদের থাকবে, ঠিক আছে? আমি যে ধরনের প্রশ্নগুলো দেখাচ্ছি এই সিস্টেমের প্রশ্ন থাকবে। অপশনগুলো একটু এলোমেলো থাকতে পারে, ঘুরিয়ে ফিরে প্রশ্নটা করা হতে পারে। তো তোমরা কি করবে, আমাদের সাজেশনটা আছে, এগুলো ভালো করে দেখে নিবা। তো প্রশ্ন যদি ঘুরিয়ে ফিরে আসে তখন কিন্তু তুমি সঠিক আনসারটা দিতে পারবে, ঠিক আছে? এই জন্য প্রত্যেককে বলি, সাজেশন মানে কিন্তু প্রশ্ন ফাঁস নয়। সাজেশন মানে হচ্ছে একটা নমুনা, যে এই নমুনার প্রশ্নগুলোই কিন্তু আসে। তো এই নমুনা যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা বোর্ড বই থেকে ভালো করে পড়ে নিও, ঠিক আছে? তাছাড়া গাইড বই আছে,
গাইড বইয়ের ভিতরে অনেক অসংখ্য প্রশ্ন আছে, এই ধরনের ক্যাটাগরি প্রশ্ন, বিভিন্ন ধরনের অপশন আছে, অপশন সহকারে এলোমেলো আকারে থাকতে পারে। তোমরা ভালো করে সেগুলো বুঝে বুঝে পড়ে যাও, কারণ ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার মধ্যে অনেক পার্থক্য আছে। তো তোমাদের প্রশ্নগুলো থাকবে একটু ডিপ, একটু গভীর থেকে প্রশ্ন করা হবে, তাই অবশ্যই তোমরা গভীরভাবে পড়ে যাবে, তাহলে এই প্রশ্ন ঘুরে ফিরে আসলে তোমরা সঠিক অ্যান্সারটা দিতে পারবে। আর 30-30 এমসিকিউ তারাই পাবে যারা কিনা একটু গভীরভাবে ভালো করে বুঝে শুনে ব্যাখ্যা অনুযায়ী পড়ে গেছো, তারাই কিন্তু 30-30 এমসিকিউ করতে পারবা, তা না হলে অসম্ভব অসম্ভব। যাই হোক বন্ধুরা, আশা করবো তোমরা প্রত্যেকেই এই সাজেশন অনুযায়ী আনসার করে আসতে পারবে ইনশাআল্লাহ। তো পারবে কি পারবে না কমেন্টে জানিয়ে দাও। ইনশাআল্লাহ সবাই পারবো। পারবো? হ্যাঁ, ইনশাআল্লাহ সবাই পারবো। আন্তর্জাতিক বাণিজ্যের বাধাস্বরূপ কি? শুল্ক ও কোটা। কোটা বলতে কি বোঝায়? আমদানি বা রপ্তানির জন্য পরিমাণের সীমা। কোন নীতি আন্তর্জাতিক বাণিজ্যে বাধা সৃষ্টি করে? রক্ষা বাণিজ্য নীতি। ঠিক আছে, প্রোটেকশন। তো বন্ধুরা, ভিডিও তৈরি করতে করতে গলা শুকিয়ে যায়, তো আশা করবো তোমরা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আবারও চাইতেছি তোমাদের কাছে, এটা তোমাদের কাছে আমার একটা দাবি থাকবে যে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ছোট্ট একটা চ্যানেলে তোমরা সহায়তা করে এটাকে একটু বড় করে দাও। তো তোমাদের সাপোর্ট ছাড়া তো সামনে আগানো সম্ভব নয়। আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতেছি, তো প্রত্যেকের কাছ থেকে আমি সাপোর্ট চাইতেছি, তোমরা প্রত্যেকে আমাকে একটু সাপোর্ট করো চ্যানেলটাকে একটু গ্রো করতে। ঠিক আছে, ইনশাআল্লাহ আমি আশাবাদী তোমরা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো সকলের মন মানসিকতা, আমি মনে করি যে প্রত্যেকের মন মানসিকতা অনেক ভালো। তোমরা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যারা যারা ভিডিও দেখতেছো প্রত্যেকে করবা। ঠিক আছে। তো বন্ধুরা, দেখি পরের প্রশ্নগুলো আমরা একে একে সলভ করি। আন্তর্জাতিক বাণিজ্য ভারসাম্য বলতে কি বোঝায়? আমদানি ও রপ্তানি পরিমাণ সমান থাকা। আন্তর্জাতিক বাণিজ্যের কারণে দেশীয় শিল্পের উন্নতি কেমন হয়? প্রতিযোগিতার মাধ্যমে উন্নতি হয়। আন্তর্জাতিক বাণিজ্য বাড়ানোর জন্য সরকার কি করতে পারে? বাণিজ্য উন্নয়নের নীতি গ্রহণ করতে পারে। বাংলাদেশের প্রধান বাণিজ্য অংশীদার কে? চীন, ভারত ও যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে দেশের অর্থনীতিতে কি প্রভাব পড়ে? প্রবৃদ্ধি ঘটে। কোন দেশ বিশ্ব বাণিজ্যে সবচেয়ে বড় রপ্তানিকারক? এখানে বাংলাদেশ, ভারত, চীন এবং কি যুক্তরাষ্ট্রের মধ্যে কিন্তু চীন সবচেয়ে বেশি রপ্তানিকারক। ঠিক আছে। বাণিজ্য ঘাটতি বলতে কি বোঝায়? বাণিজ্য ঘাটতি বলতে বোঝায় আমদানি রপ্তানির থেকে বেশি হওয়াটা হচ্ছে বাণিজ্য ঘাটতি। আন্তর্জাতিক বাণিজ্যে বৈষম্য কি? কিছু দেশের বেশি সুবিধা ও অন্যদের ক্ষতি। আন্তর্জাতিক বাণিজ্যে ট্যারিফ আরোপের উদ্দেশ্য কি? দেশীয় শিল্পে সুরক্ষা দেওয়া। আন্তর্জাতিক বাণিজ্যে মুক্ত বাণিজ্য কোন দেশের পক্ষে উপকারী? উন্নত দেশ। বাণিজ্য ঘাটতি কমাতে সরকার কি করতে পারে? রপ্তানি বৃদ্ধি ও আমদানিতে নিয়ন্ত্রণ। কোন নীতি আন্তর্জাতিক বাণিজ্য বাধা কমায়? তোমার মুক্ত বাণিজ্য নীতি কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের বাধাটা কি করে? কিছুটা হ্রাস করে, হ্যাঁ, কমায়। বৈদেশিক ঋণ আন্তর্জাতিক বাণিজ্যের সাথে কিভাবে সম্পর্কিত? দেশের উন্নয়নের জন্য নেয়া ঋণ। আন্তর্জাতিক বাণিজ্য বাধা কমানোর জন্য কি করা হয়? বাণিজ্য চুক্তি ও সমঝোতা। বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান মাধ্যম কি? রপ্তানি। আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধাগুলোর মধ্যে কোনটি সঠিক নয়? দেশীয় শিল্পের সব সময় উন্নতি হয়, এটা সঠিক নয়। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে দেশ কি লাভ করে? অর্থনৈতিক উন্নয়ন এটা লাভ করে। আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান কি? অবাধ বাণিজ্য ও সহযোগিতা। এবার আমরা নবম অধ্যায় থেকে সরকারি অর্থব্যবস্থা, এই অধ্যায় থেকে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কমন উপযোগী এমসিকিউ দেখব, যেগুলো আমাদের বোর্ড পরীক্ষায় আসতে পারে। বন্ধুরা, সরকারি অর্থব্যবস্থা বলতে কি বোঝায়? সরকারি অর্থব্যবস্থা অধ্যায়ের নামটা দেখো এবং প্রশ্নটা দেখো যে সরকারি অর্থব্যবস্থা বলতে বোঝায় সরকারের রাজস্ব ও ব্যয়ের সমন্বয়। আমি তোমাদেরকে পর থেকে বলতেছি, অধ্যায়ের নাম ভিত্তিক প্রশ্ন কিন্তু অনেক সময় আসে। ঠিক আছে। সরকারি অর্থব্যবস্থা বলতে কি বোঝায়? সরকারের রাজস্ব ও ব্যয়ের সমন্বয়। সরকারের আয় কোথা থেকে আসে? কর, শুল্ক ও অন্যান্য উৎস থেকে আসে। সরকারের সবচেয়ে বড় আয় উৎস কি? কর। করের প্রধান দুই ধরন কি? সরাসরি কর, আরেকটা হচ্ছে পরোক্ষ কর, অর্থাৎ প্রত্যক্ষ ও পরোক্ষ কর, দুই ধরনের কর হয়ে থাকে। সরাসরি করের বা প্রত্যক্ষ করের উদাহরণ কি? আয়কর। পরোক্ষ করের উদাহরণ হচ্ছে ভ্যাট। দেখো, আয়কর, সম্পদ কর,
আয়কর হার এগুলো হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি কর। বিক্রয় কর, ভ্যাট, শুল্ক এগুলো হচ্ছে পরোক্ষ কর। ভালো করে একটু খেয়াল করো, প্রশ্ন যদি অপশনগুলো ঘুরিয়ে ফিরে আসে তোমরা কিন্তু এই দুইটা প্রশ্ন থেকে এরকম 8টা প্রশ্ন বা 10টা প্রশ্ন বা 12টা প্রশ্ন তৈরি করতে পারো। পারবা কি পারবা না? অবশ্যই পারবা। যে প্রশ্ন করতে পারো তুমি নিজে প্রশ্ন তৈরি করো যে আয়কর এটা কোন ধরনের করের উদাহরণ। এটা হচ্ছে সরাসরি করের উদাহরণ। এভাবে তো প্রশ্ন আসতে পারে, আসে কি হয়তো পারে কি পারে না। অবভিয়াসলি এই ধরনের প্রশ্ন একটা প্রশ্ন থেকে অনেক ধরনের প্রশ্ন তুমি ইচ্ছা করলে তৈরি করতে পারবা। তাই ভালো করে খেয়াল করো সাজেশনটা। ব্যাটের পূর্ণরূপ কি? ব্যাটের পূর্ণরূপ হচ্ছে BAT, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড টেক্সট ট্যাক্স। করের উদ্দেশ্য কি? সরকারের খরচ পূরণ এবং সমাজ কল্যাণ। এটা হচ্ছে করের উদ্দেশ্য। ঠিক আছে। সরকারের ব্যয়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনসেবা ও অবকাঠামো উন্নয়ন। বাজেট বলতে কি বোঝায়? সরকারি আয় ও ব্যয়ের পরিকল্পনা। বাজেটের দুই প্রধান ধরন কি? আয় রাজস্ব বাজেট ও ব্যয় বাজেট। সরকার ব্যয় করে কিভাবে? কর, ঋণ ও অন্যান্য আয় থেকে। কর হ্রাসের ফলে কি হয়? সরকারের আয় কমে। কর বাড়লে সরকার কি পায়? আয় বৃদ্ধি। বাজেট ঘাটতি বলতে কি বোঝায়? বাজেট ঘাটতি বলতে বোঝায় ব্যয় আয় থেকে বেশি হলেই কিন্তু বাজেটটা ঘাটতি হয়। বাজেট ঘাটতি পূরণ করতে সরকার কি করে? ঋণ গ্রহণ করে থাকে। সরকারি আয় বাড়ানোর উপায় কি? কর বৃদ্ধি ও নতুন কর বসানো। সরকারের ব্যয় কমানোর জন্য কি করা হয়? বাজেটের পরিকল্পনা কঠোর করা হয়। সরকারের রাজস্ব আয় কি? কর, শুল্ক ও জরিমানা থেকে আয়। সরকার ব্যয় করে কোন খাতে? শিক্ষা খাতে, স্বাস্থ্য, অবকাঠামো, প্রতিরক্ষা খাতে, সামাজিক সেবা খাতে কিন্তু সরকার ব্যয় করে থাকে। কর আয় কি দ্বারা পরিচালিত হয়? জাতীয় রাজস্ব বোর্ড NBR দ্বারা। ঠিক আছে, জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা কিন্তু পরিচালিত হয়। বাজেটের মাধ্যমে সরকার কি নির্ধারণ করে? বাজেটের মাধ্যমে সরকার আয় ও ব্যয়ের পরিমাণ ও উদ্দেশ্য এগুলো নির্ধারণ করে থাকে। কর ছাড়া অন্য সরকারি আয় কি? জরিমানা, শুল্ক, পণ্যের বিক্রয়। কি সরকারি আয় কোনগুলা? জরিমানা, শুল্ক, পণ্যের বিক্রয়। সরকারি ঋণ বলতে কি বোঝায়? সরকার কর্তৃক নেওয়া ঋণটাই হচ্ছে তোমার সরকারি ঋণ। সরকারের ব্যয়ের ধরন কি? সেবামূলক এবং উন্নয়নমূলক ব্যয়। সরকারি অর্থ ব্যয়ের প্রধান উৎস কি? বাজেট প্রণয়ন। সরকারের ব্যয়ের প্রধান লক্ষ্য কি? দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনকল্যাণ। রাজস্ব বাজেট বলতে কি বোঝায়? সরকারি আয় ও ব্যয়ের বাজেট। সরকারি অর্থব্যবস্থায় বাজেট ঘাটতি কি? ব্যয় বেশি আয় থেকে। কি হয়? আয় থেকে কি হয়? ব্যয়টা বেশি হয়। বুঝতে পারছো? প্রশ্ন ঘুরিয়ে ফিরে তুমি নিজেই তৈরি করো প্রশ্নটা ভেঙে ভেঙে, তাহলে তুমি বুঝতে পারবা। সরকারি বাজেটের অতিরিক্ত বাজেট কি? আয় বেশি ব্যয় থেকে, অর্থাৎ ব্যয় থেকে আয় বেশি। সরকারি বাজেটের অতিরিক্ত বাজেট কি? ব্যয় থেকে আয় বেশি হবে। আয় বেশি ব্যয় থেকে। বুঝতে পারছো? প্রশ্নটা একটু ঘুরিয়ে ফিরে তুমি খাতায় লেখো, তাহলে তোমার মাথার ভিতরে ঢুকবে। সরকারি অর্থনীতি এর প্রধান নিয়ন্ত্রক কোন প্রতিষ্ঠান? তোমার অর্থ মন্ত্রণালয় কিন্তু এটা তোমার তোমার নিয়ন্ত্রণ করে থাকে। সরকারি অর্থনীতি এটা অর্থ মন্ত্রণালয়। করের প্রয়োজনীয়তা কি? সরকারের রাজস্ব সংগ্রহ ও সামাজিক উন্নয়ন। কর কমালে অর্থনীতিতে কি প্রভাব পড়ে? রাজস্ব কমে। এ পর্যায়ে তোমাদেরকে একটা কথা বলি, তো ইন্টারমিডিয়েট শেষ করে তুমি অনার্সে কোন সাবজেক্ট নিয়ে পড়বা? অনেকে হয়তো পাবলিকে পড়ার ইচ্ছা নাই, যারা তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে চাও তো ন্যাশনালি তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়বা? তাছাড়া যদি পাবলিকে পড়তে চাও তো এখানে তো তোমার সাবজেক্ট চয়েস আছে, তো তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হবে এই নিয়ে কিন্তু একটি ভিডিও আপলোড করা আছে। তোমরা চ্যানেলে ঢোকার সাথে সাথে প্রথমেই কিন্তু এই ভিডিওটা তোমাদের একেবারে প্রথমে হাইলাইট আকারে কিন্তু এই ভিডিওটা দেওয়া আছে যে অনার্সের জন্য সবচেয়ে ভালো সাবজেক্ট কোনগুলো, সেরা সাবজেক্ট কোনগুলো, এই নিয়ে একটি ভিডিও আছে। সেটা দেখলে তোমাদের মাথায় একটু ঢুকবে যে আসলে কোন সাবজেক্টটা নিয়ে পড়লে তোমার জন্য ভালো হবে। সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও এবং চ্যানেলটা একটু ঘুরে আসো। চ্যানেলের ভিতরে অনেক ইম্পর্টেন্ট ভিডিও আছে। MCQ কমন না পড়লে কি করবা, MCQ যদি উল্টাপাল্টা দাগো তাহলে কি হবে, অনেক ধরনের হেল্পফুল ভিডিও তোমার চ্যানেলে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা অবশ্যই দেখে নেবে এবং পরীক্ষার খাতায় লেখার নিয়মও কিন্তু দেওয়া আছে। কীভাবে তোমরা বেশি মার্কস কীভাবে বেশি বেশি নম্বর অর্জন করতে পারো সে নিয়ে কিন্তু অনেক ভিডিও আপলোড করা আছে। তোমরা অবশ্যই চ্যানেলটা ঘুরে আসো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, কর কমালে অর্থনীতিতে কী প্রভাব পড়ে? রাজস্ব কমে যায়। বাজেটের মাধ্যমে সরকার কি পরিকল্পনা করে? সামগ্রিক অর্থনৈতিক নীতি। সরকারি ব্যয়ের মাধ্যমে কোনটি উন্নয়নমূলক ব্যয়? সড়ক নির্মাণ। বাজেট প্রণয়নের প্রধান দায়িত্ব কার? অর্থমন্ত্রী।
বাজেট পাস করে কে? সংসদ। বাজেটের মাধ্যমে সরকার কি নিয়ন্ত্রণ করে? রাজস্ব ও ব্যয়। সরকারের আয় ও ব্যয়ের সমন্বয় করতে হয় কেন? অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য। বাজেটের বাজেটে ব্যয়ের উৎস কি? কর, ঋণ ও অন্যান্য আয়। সরকারি আয় বাড়াতে সবচেয়ে কার্যকর উপায় কি? কর বৃদ্ধি ও কর প্রশাসন উন্নয়ন। কর সংগ্রহের দায়ভার কার উপর? জাতীয় রাজস্ব বোর্ডের উপর, এনবিআর এর উপর কিন্তু এই কর সংগ্রহের দায়ভারটা রয়েছে। বাজেট তৈরির সময় প্রধান বিষয় কি? আয় ও ব্যয়ের সুষম পরিকল্পনা। বাজেট ঘাটতি পূরণে সরকার প্রধানত কি করে থাকে? ঋণ গ্রহণ করে থাকে। সরকারের ব্যয়ের কোন অংশ সরাসরি সরকারের জনগণের কল্যাণে ব্যয় হয়? জনসেবা খাত। কর ছাড়া সরকারের আয় হয় কোথা থেকে? শুল্ক, জরিমানা ও সরকারি প্রতিষ্ঠান থেকে। বাজেটের মাধ্যমে অর্থনীতির কোন দিক নিয়ন্ত্রণ করা হয়? সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা। কর আরোপের মাধ্যমে সরকার কি অর্জন করে থাকে? জনকল্যাণ ও উন্নয়ন। বাজেট পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কি? আয় ও ব্যয়ের ভারসাম্য। কর ব্যবস্থা শক্তিশালী করার ফলে কি হয়? সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পায়। তো বন্ধুরা, এই ছিল অর্থনীতি তৃতীয় পত্রের এমসিকিউ সাজেশন। ইনশাল্লাহ এই সাজেশনটা ফলো করো এবং এ থেকে অনেক প্রশ্ন নিজে নিজে তৈরি করার চেষ্টা করো। তাহলে কিন্তু তোমাদের 100% কমন পড়ে যাবে তোমাদের এমসিকিউ। আর যারা যারা এখনো অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, যারা অনেক কৃপণ হত্যা করতেছো যে চ্যানেল সাবস্ক্রাইব করলে হয়তো বা তোমার অনেক লস, এরকম কিচ্ছু না বন্ধুরা। তোমরা জাস্ট আমাকে একটু সাপোর্ট করো, চ্যানেলটা একটু বড় করো। তো চ্যানেলটা বড় হতে তোমরা একটু সহযোগিতা করো। তো তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, তার জন্য তো আমি তোমাদের থেকে কিছু না কিছু হলে প্রাপ্য কি না। তো তোমরা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বাকি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে তোমাদের বাংলা সহ আইসিটি, মানবিক শাখার অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে এবং কিছু ভিডিও এখন আপলোড করা হয় নাই, সেগুলো হবে। তো প্রত্যেককে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমার চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড হয় বেশিরভাগ সময়। তো প্রত্যেকে চ্যানেলের সাথে থেকো, চ্যানেল তোমার কোনো ক্ষতি করবে না, ইনশাল্লাহ আমার কোনো ভিডিও তোমাকে বিরক্ত করবে না। প্রত্যেকে চ্যানেলের সাথে থেকো, চ্যানেলের নিউ নিউ ভিডিওগুলো, আপডেট ভিডিওগুলো তোমরা একটু ফলো করো। তাহলে তোমরা যখন এই তোমার নতুন নতুন টপিক আসবে, পরীক্ষার রেজাল্ট কবে আসবে, পরীক্ষা কেন স্থগিত করা হলো ইত্যাদি বিষয়ে কিন্তু এডুকেশনাল নিউজ ভিডিওগুলো আপলোড করা হয়। তো তোমরা চ্যানেলের সাথে থেকো, তাহলে অনেক তথ্য তোমরা জানতে পারবা। এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এবং প্রত্যেকের পরীক্ষা যেন খুব ভালো হয় সে আশাবাদ ব্যক্ত রেখে সকলের জন্য দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি এবং তোমরা প্রত্যেকে আমার জন্য দোয়া করো এবং ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবা এবং তুমি কোন ধরনের ভিডিও চাও, কোন সাবজেক্টের ভিডিও চাও বা কী ধরনের ভিডিও তৈরি করলে তুমি খুশি হবা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে ধরনের ভিডিও আসবে। তোমরা প্রত্যেক চ্যানেলের সাথে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।